নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি সম্পত্তি অ্যাটাচ করল ইডি। নিউ টাউন, রাজারহাট, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে একাধিক জমি ও ভিলা বাজেয়াপ্ত করা হয়। রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, অভিজাত ভিলা এবং জমি সব মিলিয়ে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও মিডলম্যান প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, কলকাতা, রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের মতো জেলায় এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। প্রেস বিজ্ঞপ্তিতে ইডির দাবি, নবম থেকে দ্বাদশে শিক্ষক নিয়োগে এবং গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তাতে অন্যতম মূল অভিযুক্ত বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং প্রধান মিডলম্যান প্রসন্ন রায়। ইডির দাবি, অযোগ্যদের থেকে টাকা তোলা এবং সেই টাকা কিভাবে হ্যান্ডেল করা হবে পুরোটাই দেখতেন জীবনকৃষ্ণ সাহা। প্রসন্ন রায় তার সহযোগীদের দিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য প্রচুর টাকা তুলেছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক। সিবিআই এর মামলায় জামিন পাওয়ার ১৫ মাস পর চলতি বছরের অগস্ট মাসে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। পালানোর চেষ্টা করেও ধরা পড়ে যান বড়োয়ার তৃণমূল বিধায়ক। মোবাইল ফোন পুকুরে ফেলে দিলেও শেষ রক্ষা হয়নি। পুকুরের জল সেচে সেই ফোন উদ্ধার করে ইডি। জেলে বসেই চাকরি বিক্রি করছেন জীবনকৃষ্ণ সাহা। গত নভেম্বরে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ১৫,৫০,০০০ আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আর বারবার। রাজ্য সফরে এসে জীবনকৃষ্ণ সাহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন খোদ অমিত শাহ। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। এর আগে ২০২৪ সালেও এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। প্রসন্ন রায়, তাঁর স্ত্রী এবং তাদের সংস্থার নামে হোটেল, রিসর্ট মিলিয়ে ১৬৩ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে জীবনকৃষ্ণ সাহা ও প্রসন্ন রায় সহ কয়েকজনের প্রায় ৫৮ কোটির সম্পত্তি অ্যাটাচ করল ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ২০০৭ সালে নন্দীগ্রামের একটি পুরনো মামলায় মূল সাক্ষী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, বারবার নোটিশ পাঠানো হলেও সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হননি তিনি, আর সেই কারণেই গ্রেপ্তার। পরে অবশ্য আদালত থেকে জামিন পান তিনি। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ২০০৭ সালের ১৪ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৪ জনের। সেই ঘটনার পরের দিনের একটি মামলায় এবার সিবিআই এর হাতে গ্রেফতার হলেন সাক্ষী ইন্দুবালা দাস। সিবিআই সূত্রে খবর, বারবার নোটিশ পাঠানো হলেও সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হননি তিনি, সেই কারণেই বুধবার গ্রেফতার করা হয় তাকে। পরে অবশ্য জামিন পান বৃদ্ধা। পরিবারের অভিযোগ, তারা রাজনৈতিক চক্রান্তের শিকার। সিবিআই অফিসার এবং পুলিশ অফিসার ছিল, ওরা বলছে তোমার তো সই সাক্ষ্য লাগবে, আর তুমি চলো থানায় চলো, আর থানা থেকে তুমি চলে আসো। এগুলো রাজনীতি চক্রান্ত, থাকবে না করলে বললে ভুল, এগুলো রাজনীতিতে তো থাকবে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভালোভাবে বাঁচতে চাই। ২০০৭ সালের ১৫ই মার্চ গণধর্ষণের অভিযোগে ৯ সিপিএম কর্মী সমর্থকের নামে মামলা করে সিবিআই। ২০০৯ সালে সেই মামলায় গ্রেফতার হন ২ সিপিএম কর্মী। ২০১৬ সালে তথ্য প্রমাণের অভাবে তিহার জেল থেকে মুক্তি পান ধৃতরা। ওই মামলার সাক্ষী ছিলেন ইন্দুবালা দাস সহ ৬ জন। সিবিআই সূত্রের দাবি, বাকিরা সাক্ষ্য দিলেও হাজির হননি মহিলা। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বুধবার নন্দীগ্রাম থানার পুলিশকে নিয়ে সিবিআই গ্রেফতার করে মহিলাকে। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা। তার পরের দিনই মমতা ব্যানার্জি উনাকে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন, তখন ওই মহিলা ছিল তৃণমূল। আজকে যাকে গ্রেপ্তার করেছে উনি সেদিন সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছিলেন। জল অনেক গড়িয়ে গেছে, কিন্তু মিথ্যে তো আর সত্যি হয়ে যেতে পারে না। সেই আতঙ্কে উনি যেহেতু মিথ্যে ঘটনাকে বারবার উনি তো আর সত্যি করে উপস্থাপন করতে পারবেন না, তাই যখন বারে সিবিআই ডেকেছে উনি উপস্থিত হননি। সিপিএম বাংলার মানুষ ভুলে গেছে যে সিপিএম রাজনৈতিক দল হিসাবে সিপিএম এর অত্যাচার এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই সিঙ্গুরের অত্যাচার,
সেই নন্দীগ্রামের অত্যাচার, ঘরবাড়ি আগুন লাগিয়ে দেওয়া, মানুষকে তুলে নিয়ে গিয়ে খুন করা, নদীর জলে ভাসিয়ে দেওয়া, শয়ে শয়ে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা, আমাদের এখন চোখের সামনে ভাসছে। তাই যতই সিপিএম মনে করুক যে শাক দিয়ে ঢাকবে, থাকতে পারবে না। ধৃত মহিলার পরিবারের দাবি তারা এখন বিজেপি করেন। 2007 সালের আগে সিপিএম করতাম, তারপর স্টেপে এলো টিএমসি, সেই দলই করতাম। তারপরে এখন বিজেপি এসছে, বিজেপিতে শুভেন্দু যতদিন এসছে ততদিনই বিজেপি করি। এটা মনে হয় বিজেপি একটা ফাউল প্লে করে ফেললে। সিবিআই কে আগে থেকে জানায়নি যে আমাদেরই সমর্থক ওখানে যাওয়া দরকার ছিল না, ওকে তৃণমূল ভেবেই আজকে গ্রেপ্তার করেছে, এখন ঘোট গিলছে। আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি, সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বিএলও পেয়ে যাবে এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথেই থাকবে। ভুল জায়গায় হাত দিয়েছেন, নন্দীগ্রামে কিছু হবে না। এই দিন ইন্দুবালা দাসকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ব্যক্তিগত 1000 টাকার বন্ডে তিনি জামিন পান। পরবর্তী শুনানি 25শে ফেব্রুয়ারি। সেদিন সশরীরে আদালতে হাজির থাকবেন বলে মুচলেকা দিয়েছেন ইন্দুবালা দাস। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, আর এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা। 27শে জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23শে জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25শে জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ, এরকম ধরনের ধারণা, ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি, রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন, এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27শে জানুয়ারি স্ট্রাইকের কল দেন। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।